নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি মাননীয় কল্যাণ সেনগুপ্তর সাথে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন যে অভয়া কাণ্ড, আরজি করের অভয়া ধর্ষণ এবং খুনের মামলা, যা ভারতবর্ষ তো বটেই গোটা পৃথিবীর মানুষকে আলোড়িত করেছিল। যে মামলার দিকে সমস্ত মানুষের নজর ছিল তার পরিণতি কি হয়, এবং একটা চটজলদি পরিণতি আমরা আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে হারে মানুষের ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছে, যেভাবে রাত জাগো, রাত দখল, ভোর দখল ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষ বারবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম এই মামলার একটা দ্রুত নিষ্পত্তি হবে এবং সেই জায়গা থেকে দোষী শাস্তি পাবে, এবং যারা এর পিছনে আছে, এই ঘটনার পিছনে, তারা সবাই শাস্তি পাবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এবং অত্যন্ত পরিতাপের বিষয় যেটা, সেটা হচ্ছে সিবিআই তদন্ত আজকে সম্পূর্ণ খাদের কিনারায় বলা যেতে পারে, একটা অনিশ্চয়তার দোলায় দুলছে। যেখানে সঞ্জীব ঘোষ, অধ্যক্ষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ, এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তারা দুজনেই গত পরশুদিন তারা দুজনেই জামিনে মুক্ত হয়েছেন। এবং এই জামিন পাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, আদপে এই মামলার পরিণতি সুখকর হবে তো, আদৌ এর নিষ্পত্তি হবে তো, এবং সেটা কত দিনে? যেখানে আমাদের এই রাজ্যেই দুটো ধর্ষণের ঘটনা ঘটেছিল, এবং দুটো ক্ষেত্রেই দেখা গেল একটি ক্ষেত্রে ৬২ দিনের মাথায় এবং একটি দিনে ৫৯ দিনের মাথায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তাদেরকে সাজা শুনিয়ে দিতে পেরেছে। আদালতের মাধ্যমে আদালত তাদের সাজা, একজনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অভয়া যে মামলা, ধর্ষণ খুনের মামলা, আজকে এক প্রকার বিষবাও জলে বলা যায়। এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় কল্যাণ সেনগুপ্ত মহাশয়ের কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে, দাদা আপনি তো দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানান বিশ্লেষণ করছেন, এর শুরুটা আপনি দেখেছেন, আপনি সবসময় অবজার্ভ করছেন, কি বলবেন আজকের পরিণতি এরম হলো কেন? আচ্ছা, কি প্রশ্নটা করলেন যেন? এই যে অভয়াকাণ্ড এখন প্রায় বিষবাও জলে, যেখানে বৃন্দা গ্রোভার তার আইনজীবী, তিনি মামলা ছেড়ে দিচ্ছেন, মামলা করতে রাজি হচ্ছেন না, কি বলবেন? দেখুন, এই যে মানে বৃন্দা বৃন্দা গ্রোভার, হ্যাঁ, তিনি একজন অতীব খ্যাতনামা এবং নৈতিক, মানে তিনি শুধু টাকার পিছনে দৌড়ন না। হ্যাঁ, আরো অনেককে তো আমরা দেখি টাকার পিছনেই দৌড়ায় বেশি, কিন্তু তিনি হচ্ছে মানে অত্যন্ত সাহসের সঙ্গে শাসক দলের বিরুদ্ধে এবং এই বিজেপির বিভিন্ন, মানে এমনকি অমিত শাহ পর্যন্ত, মানে সেই সমস্ত মানে কেসগুলোতে অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই করেছেন। জিততে পেরেছেন কি পারেননি সেটা বড় কথা না, কারণটা হচ্ছে লড়াই করাটা। হ্যাঁ, সেটা সেই রকম মানুষ, যিনি নাকি এই কেসটাতে এই মা বাবার নির্যাতিতার মা বাবার হয়ে তিনি শতপ্রণোদিত হয়ে বলতে গেলে মানে রাজি হয়ে তিনি নেমেছিলেন, কিন্তু তিনি শেষকালে অত্যন্ত হতাশার সাথে এটা ছেড়ে দিলেন। এবং ছেড়ে দেওয়ার সময় তিনি বললেন যে আমি এবং মানে আমার ফার্ম, আর কি ওনার ফার্মের পক্ষ থেকে বিবৃতিটা দেওয়া হয়েছে যে আমরা প্রমাণের ভিত্তিতে লড়াই করি, মানে আমরা আইনি আইনি পরিষেবা প্রদান করি। হ্যাঁ, এবার কিসের ভিত্তিতে? না, প্রমাণ সাপেক্ষে। তারপরে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে নৈতিকতার ভিত্তিতে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে আপনার দাঁড়ান, হ্যাঁ, আইন মোতাবেক। সেটা আইন মোতাবেক হওয়া যায়। এখন এই যে তিনটি কথা, এগুলো তো আমরা সবাই জানি, এটাই তো হওয়া উচিত। কিন্তু তিনি বিবৃতির মধ্যে এই কথা তিনটি উল্লেখ করেছেন কেন? কারণ এই তিনটের মধ্যে হয় তিনটেই, অথবা এই তিনটের মধ্যে যে কোনো একটা কোনো ঘাটতি হয়েছে, যার জন্য তিনি সরে এসছেন এখান থেকে। এবং এই ঘটনা থেকেও এটা প্রমাণ হয় যে এই যে কেসটা প্রথম থেকেই এটা এমন একটা রাজনীতির একটা মানে খেলায় পরিণত হয়ে গেছে, যা যে মা বাবা তার সন্তানকে হারালো সে তো হারালো, হ্যাঁ, কিন্তু কিছু লোক এটাকে নিয়ে মানে মনে হলো যেন একটা হাতে একটা আমি বিরাট একটা জয় পেয়ে গেলাম, জয়ের একটা বিষয় পেয়ে গেলাম। তারা প্রথম থেকেই সেইভাবে সেটা ধরে নিয়ে তারা নানা রকম মিথ্যা গুজব
গল্প ছড়িয়ে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে, একটা ভুল ধারণা তৈরি করে তারা সেটা নিয়ে এগোচ্ছে। কিন্তু প্রমাণ তো তা নয়। সঞ্জীব ঘোষ দুর্নীতিগ্রস্ত, এইটার মধ্যে অনেক সত্যতা আছে। এখন কতটা সত্যতা আছে না আছে সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারবো না। আর সিবিআই এখনো পরিষ্কার করে সেসব কিছুই করেনি। কিন্তু এই যে গল্পটা, যে মেয়েটি তার সমস্ত দুর্নীতির বিষয়টা জেনে গিয়েছিল, সেই জন্য ও সুপারি দিয়ে অনেক লোককে দিয়ে এটা মারিয়েছে। সঞ্জয় রায় সে একটা হচ্ছে মানে দাবার বোড়ে, সে কিছুই না, সে নির্দোষ। হ্যাঁ, এইসব কথা পর্যন্ত এরা বলছে। হ্যাঁ, যে এরা সে সে বলতে গেলে নির্দোষ, আসল মাথা ধরো। হ্যাঁ, মাথা অন্য জায়গায়। মাথাটা কে? মমতা ব্যানার্জি না অভিষেক না কে? কে মাথা? হ্যাঁ, মানে এখন এরা যদি এদের মনের মতো সমস্ত মানে শাস্তি চায় এবং বিচার সমস্ত ব্যাপারটাকে সাজায়, তো মানে সিবিআই কে আর এখন এটা যখন পারছে না, সিবিআই তো মানে চেষ্টা চরিত্র করেছে। ফটাফট তো ওই ইয়েকে সঞ্জীব ঘোষকে ধরলো, এমনকি তালা থানার ওসিকে পর্যন্ত ধরে ফেললো। হ্যাঁ, যে যদি কিছু পাওয়া যায়, বা বলা যায় মানে পাওয়া যাক কি না পাওয়া যাক, অন্তত এই যে জনমত তাদেরকে খুশি করার জন্য হলো, হতে পারে যে সিবিআই এদেরকে ফটাফট তুললো। এবং তারপরে মানে সন্দীপ ঘোষের যারা ওই চালাচামুন্ডা যেসব নামগুলো শোনা যেত, বিরূপাক্ষ কি অভিক, হ্যাঁ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরকম ধরনের আরো দু চারজন যার যার নাম শুনেছি, হ্যাঁ সব নাম এখন মনেও নেই, তাদেরকেও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে। এখন সেগুলো মানে তার পরিণতি কি হবে আমরা জানি না। এখন সিবিআই এটা কিসের ভিত্তিতে করেছে? হ্যাঁ, সিবিআই এর বিরুদ্ধে যে রাজনীতিক বা মানে কেন্দ্রীয় সরকার এবং তাদের হাতেই যে সিবিআই খেলে, এটা তো একদম মানে এটা তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবেই জানে। হ্যাঁ, তো তা সত্ত্বেও বিরোধী পক্ষ যেহেতু কলকাতা পুলিশের ওপর তাদের আস্থা নেই, সুতরাং তারা সবসময় সবকিছু হলেই সিবিআই 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 করে। কিন্তু দাদা এখানে একটা প্রশ্ন রাখি, যেটা হচ্ছে সিবিআই তো নিশ্চয়ই রাজ্য সরকারের কে সন্তুষ্ট করার জন্য এই তদন্ত করবে না। এটা তো কেন্দ্রীয় সরকারের মামলা, কেন্দ্রীয় সরকারের চাপ আছে সিবিআই এর ওপর যাতে প্রকৃত তদন্ত করে প্রকৃত লোকেদের গ্রেপ্তার করা যায়। সিবিআই খানিকটা সেই চেষ্টাও করে, পরবর্তী সময় দেখা যাচ্ছে সিবিআই তা যাদের গ্রেপ্তার করেছে তাদের চার্জশিটই দিতে পারছে না, ফলে তারা জামিন পেয়ে যায়। ব্যাপারটা হচ্ছে তাই তো। এখন কথা হচ্ছে আপনি তো একটা ঘটনাকে জোর করে একটা মিথ্যা বানিয়ে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি অ্যারেস্টটা করতে পারেন। হ্যাঁ, একটা সন্দেহের ভিত্তিতে কিছু অ্যালিগেশনের ভিত্তিতে আপনি অ্যারেস্টটা করলেন। তারপর তো প্রমাণ করতে হবে তো, আমাকে তো মেটেরিয়াল জোগাড় করতে হবে এটা সমর্থনে। সেটা যখন পাচ্ছে না তখন কি করবে? হ্যাঁ, সিবিআই কি খুব মানে ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে? সিবিআই তো ইচ্ছে করে ছাড়ছে না, সিবিআই তো সবসময় চেষ্টা করছে কিভাবে ফাঁসানো যায়। হ্যাঁ, যার জন্যই তো মানে মানে ও বিশেষ সন্দীপ ঘোষের নিয়ে আমার কোনো সিম্প্যাথি নেই। কিন্তু মানে টালা, এখন কথা হচ্ছে যে একটা টালা থানার ওসি, সে হচ্ছে লোকাল ওসি। হ্যাঁ, তার তো এরকম একটা সরকারি বড় হাসপাতালের সঙ্গে যে যিনি টপ, তার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। তার মানে যদি এই দাঁড়ায় যে তিনি সন্দীপ ঘোষের কথায় সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছেন, এই যে প্রমাণ লোপাটের গল্প, এই প্রমাণ লোপাটের গল্পটা তো অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, যে সিবিআই কিছুই তো কি করে প্রমাণ করবে, সব প্রমাণ লোপাট করে দিয়েছে ওই 2-3 ঘন্টা, না যাই হোক যেটুকু হাতে সময় পেয়েছে তাতে নাকি সব প্রমাণ লোপাট করে দিয়েছে। কিন্তু দেখা গেল সিবিআই যে সঞ্জয় রায়কে ধরে দিল, তাতে যে যে নথি টথি, এগুলো তো এই যে নথি টথি যে সব তুলে দিয়েছে। হ্যাঁ, কলকাতা পুলিশ যে তুলে দিয়েছে, তাকে তো এটার পিছনে তো তাকে পরিশ্রম করতে হয়েছে, তথ্য জোগাড় করতে হয়েছে, এইসব করেই তবেই তো সে অ্যারেস্ট করেছে এবং তার সমস্ত নথিপত্র সব তুলে দিয়েছে। হ্যাঁ, তো এখানে যদি প্রমাণ লোপাটের আবার যে গল্পটা আসছে, তাহলে তো তারও তো কিছু এভিডেন্স থাকবে যে প্রমাণ এখানে এখানে লোপাট হয়েছে। এটা তো একেবারে মানে জলবত্তলং বলে দিচ্ছে সব প্রমাণ লোপাট করে দিয়েছে এরা। তো তার কিছু এভিডেন্স দাও। তোমরা সব জানো, তোমরা গিয়ে বলছো না কেন? সিবিআই কে বলো, তোমরা লিখে বলো, মুখে গিয়ে বলো, তোমাদের তো সব তোমরা তো কেসে পার্টি হয়ে বসে আছো। তথ্য প্রমাণ লোপাটের ঘটনা যদি বলা হয় তাহলে তো সেই ডাক্তারদের বিরুদ্ধেও যাবে যারা সেমিনার হল ভাঙচুর করার জন্য সই করেছিলেন, যারা পিএম রিপোর্টে ঠিক মতো পিএম রিপোর্ট হয়েছে বলে যারা সই করেছেন, তাদেরও তো কাস্টাডিতে নেওয়া উচিত ছিল। কি বলবেন?
এখন এই যে এরা এত মিথ্যা কথা বলেছে, পরে আসল সত্যিটা সব বেরিয়ে গেছে, এই কারণেই তো এখন এখন দেখবেন যখন নাকি একটা এই যে এই আবার নতুন করে শুরু হয়েছে সন্দীপ ঘোষকে আর ইয়েকে ছেড়ে দেওয়ার পর, এখন আবার তারা নাকি ময়দানে নামবে, ময়দান আমরা ছাড়বো না। তো ময়দান ধরে থাকো, ময়দান ধরে বসে থাকো। হ্যাঁ, কিন্তু কিন্তু তোমাদের নিজেদের ওই 200-500 কি 1000 লোক ছাড়া আর তো সাধারণ লোক তো নামছে না। রাত দখলের সময় যে মানুষ একটা আশা নিয়ে নেমেছিল, একটা প্রতিবাদ নেমেছিল, সেটা ছিল একেবারে স্বতঃস্ফূর্ত ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো একটা পুরো পলিটিক্যাল একটা কারণে, একটা বিদ্বেষের কারণে সেই জন্য কিছু করতে পারছো না। হ্যাঁ, বারে বারে ভোট দিচ্ছ, মমতাকে হারাতে পারছো না, কিন্তু এখন সেই জন্য রাগে আর গিয়ে একটা যে টাকা তোলার যন্ত্র হয়ে গেছে এই হ্যাঁ, এইসব এ তো হাজার অভিযোগ আছে, এইসব এই বেচছে সেই বেচছে, নানা রকম বেআইনি কাজকর্ম করছে এরা। হ্যাঁ, এখন তো এই যে আশফাকুল্লাহ নাইয়া, হ্যাঁ, সে কোথায় কোথায় গিয়ে মানে এমবিবিএস, না এমবিবিএস আরেকটা কি জানি এমডি বা যাই হোক, কিছু হওয়ার আগেই সে তার ওইসব ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এগুলো তো অত্যন্ত, এগুলো কি দুর্নীতি নয়? শুধু কি অর্থ নিলেই দুর্নীতি হয়? দুর্নীতি মানে কি, তুমি নীতি নীতি সঙ্গত যেটা নয় সেটাই দুর্নীতি। এগুলো তো নীতি সঙ্গত নয়। হ্যাঁ, একটা সময় পবিত্র সরকারের বিরুদ্ধে এটা অভিযোগ উঠেছিল যে তিনি তিনি ইয়ে হয়েছেন, ডক্টর ডিগ্রি করেছেন ঠিকই, কিন্তু তিনি যখন নাকি কলকাতা ইয়েতে মানে ওই ভাইস চ্যান্সেলর হওয়ার না যাই হোক, তিনি যে যেখানে যোগ দিয়েছিলেন, সেখানে তখনও ডক্টর ডিগ্রির ইস্যু হয়নি। হয়তো তিনি তিনি অবশ্যই গুণী মানুষ, বিদ্বান, জ্ঞানী, সব সব ঠিক আছে, কিন্তু কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে তো, তখনও ওনার নামে ওটা ইস্যু হয়নি। তার আগেই উনি বলে দিয়েছেন আমি ডক্টরেট। হ্যাঁ, সেইটা নিয়ে একটু চেঁচামেচি হয়েছিল সেই সময়। তো এই নাইয়ার ক্ষেত্রে নাইয়ার সঙ্গে ওনার সঙ্গে নাইয়ার তুলনা করা যায় না, কিন্তু তাও আমি এটা মানে জাস্ট একটা মানে সিমিলার ইস্যু বলে আমি বললাম। কিন্তু নাইয়া এমডি হওয়ার আগেই বোধ হয় ও ওইসব মানে চালিয়ে দিয়েছে, মানে যেটা কখনো পাইনি তার আগেই সে সব লিখে চেম্বার শুধু করে। নাইয়া কেন, দেখা যাচ্ছে কিঞ্জল যে এই আন্দোলনের মুখ, তিনি অ্যাডভার্টাইজ করছেন। হ্যাঁ, তো এরকম নানান পথে পয়সা রোজগার করছে সেই তো বিভিন্ন বললাম, জায়গা থেকে। এগুলো হচ্ছে এক ধরনের দুর্নীতি। হ্যাঁ, মানে শুধু অর্থ নিলেই দুর্নীতি হয় না, নানা রকম দুর্নীতি। আমাদের এই যে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলে, হ্যাঁ, তিনি যে দীর্ঘ বছরের পর বছর পুরো বাম জমানাটায়, হ্যাঁ, ওই যে মানে সরকারি হাসপাতালের একটা পোর্শন যেখানে নাকি পরে 25-30টা করে নতুন বেড চালু হয়েছে, এই জায়গাটা দখল করে তিনি দিব্যি চালিয়ে গেলেন। হ্যাঁ, কি না তার তার স্ত্রী অ্যানেস্থেসিস্ট, এমন এমন অ্যানেস্থেসিস্ট আর কোন রাজ্যের অ্যানেস্থেসিস্টকে কিন্তু ওখানে কোয়ার্টারে থাকতে হয় না। তাকে থাকতে হলো কেন? কারণ ওইরকম একটা প্রমিনেন্ট জায়গায় তিনি ওইরকম একটা মানে অত বড় জায়গা নিয়ে তিনি দখল করে তিনি তার রেসিডেন্সিয়াল ইয়ে কোয়ার্টার হিসেবে তিনি চালিয়ে গেছেন। সরকার হাতে থাকলে অনেক কিছু করা যায়। তো এটা কত বড় দুর্নীতি। মমতা এসেই তো ওকে ওখান থেকে শিফট করিয়ে দিল, বলে না একে এইভাবে হাসপাতালের জায়গা দখল করে এইভাবে ইয়ে ব্যবহার করা যায় না, বলে ওকে ওখান থেকে সরালো, সরিয়ে তারপর ওখানে নতুন করে বেড ফেড দিয়ে ওটা এক্সটেন্ড করলো। তো এটা দুর্নীতি নয়? এটা তো এটা 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 তো চরম দুর্নীতি। এতগুলো দিনের পর বছরের পর বছর কত কত রোগীকে ডিপ্রাইভ করেছে, যারা যারা বেড না পেয়ে ঘুরে গেছে। তো এই সুতরাং এদের মুখে না এই সমস্ত নীতি কথা মানায় না। হ্যাঁ, আর ইয়ে আজকে এই এই সমস্ত জুনিয়র ডাক্তাররা এরা মুখে যতই বলুক যে আমরা রাজনীতি করি না, রাজনীতি আমাদের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, কিন্তু এই যে মানে সমস্ত ব্যাপারটাই হচ্ছে সরকার বিরোধিতা। সরকারকে সরকার বিরোধী, এই যে মাথা ধরো, এই ধরো, সেই ধরো, এই যে এই সমস্ত কথাগুলো, এই কথাগুলো প্রমাণ নেই, কিছু নেই, তারা দিনের পর দিন বলে যাচ্ছে, বক্তৃতা করে যাচ্ছে, এই করে। কিন্তু মাঠে গিয়ে বক্তৃতা করা সহজ। হ্যাঁ, মানুষকে যারা নাকি মমতার বিরুদ্ধে ভোট দেয়, তারা তো তুমি তুমি যা বলবে অমৃত বাণী শুনে তারা বাড়ি চলে আসবে মনের আনন্দে। হ্যাঁ, কিন্তু প্রমাণ তো করতে হবে কোর্টে। এখন যখন প্রমাণ করার সময় এসছে, কোর্টে গিয়ে দেখছে এখন কিছুই নেই, কিছুই প্রমাণ করতে পারছে না। এখন তারা বড় বড় বুকনি মারছে। হ্যাঁ, এই সেটিং আছে, এই আছে, সেই আছে, সবার সাথেই সবার সেটিং। তার তার তো সিবিআই তদন্ত কে চেয়েছিল? কলকাতা পুলিশকে দিয়ে কিছু হবে না। কলকাতা পুলিশ মমতার ইয়ে কথায় ওঠে বসে, হ্যাঁ, আর সিবিআই ওঠে বসে না। সিবিআই কারো কথায় ওঠে বসে না, সিবিআই একেবারে, সিবিআই কে যখন নাকি আগে একবার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল ওই পিঞ্জিরেকা তোতা, হ্যাঁ,
তো তো এইসব অভিযোগ তো চিরকাল আছেই, এবং আপনি যতই বলুন এই সমস্ত প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগটা থাকবেই যে সে তার নিয়ন্ত্রিত কোনো সংস্থাকে একেবারে নিরপেক্ষ হিসাবেই চালাবে। সে মমতার ক্ষেত্রেও যে একেবারে কলকাতা পুলিশের কোনো দোষ ত্রুটি নেই, একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ, এটাও কেউ বিশ্বাস করবে না। সবাই কম বেশি করে, কম বেশি সবারই করে, কিন্তু আমরা কলকাতা পুলিশের ক্ষেত্রে অন্তত এই যে দুটো কেস দেখলাম, অত্যন্ত এফিসিয়েন্টলি তারা, মানে একটা বোধ হয় 65 দিনে, আর একটা বোধ হয় 62 দিনের মাথায় একটা হয়েছে, আর একটা 59 দিন। একটা মাথা 59 দিনের মাথা। তো এইটা তো অত্যন্ত এফিসিয়েন্টলি এরা করেছে সমস্ত দিক। এই যে চার্জশিটটা যদি ঠিকঠাক মতো হয়, প্রমাণগুলো গুছিয়ে গাছিয়ে যদি আপনি দেন, তবেই তো কোর্ট সেটার উপর রায় দেবে। না হলে পরে তো আপনি যা খুশি তাই লিখে দিলে বা যা খুশি তাই বললে তো আর কোর্ট মেনে নেবে না। হ্যাঁ, যদিও কোর্টের ওপরও ভরসা নেই খুব একটা, মানে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন দেখি, এই আমাদের যেমন নাকি এই যে যিনি এখন বিজেপির এমপি হয়ে গেলেন, হ্যাঁ, তার তো তিনি তো মানে পুরো বিজেপির হয়েই যে খেলেছেন এতদিন ধরে কোর্টে। হ্যাঁ, আমি অভিষেককে ডেকে আনবো, অভিষেককে জেলে পুরবো, অমুক করবো তমুক করবো, এগুলো তো এই রাজনীতির লোকেদের কথা, এগুলো বিচারকের মুখের কথা। বিচারকরা এরকম দিনের পর দিন বলে গেছেন। তো সুতরাং এখন বিচার ব্যবস্থার মধ্যে এরকম বহু বিজেপির লোক বা সিপিএম এর বা যাই হোক যে কোনো রাজনৈতিক মতবাদের লোক তারা ঢুকে বসে আছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের না কোথা কোন কোর্টের বোধ হয়, কলকাতা হাইকোর্ট সম্ভবত তাই, তিনি রিটায়ার করলেন, রিটায়ার করে বললেন আমি এবার আরএসএস এ জয়েন করলাম। আমি আরএসএস এর ছোটবেলা থেকে আমি আরএসএস এর প্রতি আমার ইয়ে আছে, হ্যাঁ, সমর্থন আছে। হ্যাঁ, আমি মনে মনে আগেও আরএসএস করতাম, আমি এখন আবার আমি আরএসএস করব। তো এই যে আরএসএস পন্থী লোকেরা সব ওখানে বসে আছে, হ্যাঁ, তো তারা তো কি নিরপেক্ষতা ইয়ে করবে? তো এগুলো সুতরাং এই কোনো কিছুই একেবারে নিষ্কলঙ্ক 100% খাঁটি বলা যায় না, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের ব্যবস্থাগুলো চলছে, এর মধ্যে চলতে হয়। হ্যাঁ, সুতরাং আজকে এইখানে এই যে শিয়ালদা কোর্টে যেটা হচ্ছে, সেটা যে প্রমাণের অভাবে এখন সব ছেড়ে দিতে হচ্ছে, আর সিবিআই কিছুই পারছে না। সিবিআই পারলে তো করবে, এমনকি মাঝখান থেকে সবচেয়ে মানে বেদনার ব্যাপার, সবচেয়ে যেটা দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে নির্যাতিতার মা বাবার যে একটা দাবি যে মেয়ের এই পরিণতির একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি, সেটা এখন বিষবাও জলে। এটা কিভাবে? সবচেয়ে মানে সাফারার হচ্ছে তারা। হ্যাঁ, তবে আমি, দেখুন, অনেকেই ওনাদের প্রতি খুবই সিম্প্যাথেটিক, সব ঠিক আছে, কিন্তু আমার যেন না কেন একটু মনে হয় ওনারা এখন একটু প্রচারের লোভে পড়ে গেছে। একদমই তাই। আমার না এটা এখন মাঝে মাঝে মনে হয়, কারণ তিনি তারাও, তাদেরও তো বয়স হয়েছে, খানিকটা অভিজ্ঞতা তো হয়েছে, একেবারে লেলা হাবলা গাবলা তো লোক নয় এরা। হ্যাঁ, তো এরা যে যাকে, যার পিছনে পারছে দৌড়চ্ছে, যা যে যাকে কখনো বিধানসভায় চলে যাচ্ছেন, কখনো বিয়েতে গিয়ে করছেন, কিন্তু এরা তো বিচার দেওয়ার মালিক না। এত এত বোকা কি এরা? হ্যাঁ, এইরকম ভাবে এরা এখন মানে যেখানে সেখানে দৌড়ে রাজনীতির, মানে একদম রাজনীতির হাতের পুতুল হয়ে গেছে বলতে গেলে। কিন্তু এর পিছনে একটাই ইয়ে, মানে যুক্তি আছে। যুক্তি মানে কি, এটা একটা বলবো, এটা একটা লোভ বা একটা হাতছানি, এই যে সবসময় টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি এখান থেকে সরে যায় তাহলে তো আর কেউ খোঁজ রাখবে না আমাদের তো। আপনি যা বলছেন, মেয়ের মৃত্যুটা যদি বাবা মার কাছে প্রচারের আলোয় থাকার একটা উপাদান হয়, তার থেকে দুঃখ তাদের নিশ্চয়ই আছে, কিন্তু এখন তারা মনকে মনকে ভাবছে যে মেয়ে তো আমার চলে গেছে, মেয়ে তো আর ফেরত আসবে না। হ্যাঁ, ঠিক আছে, অন্তত একটু লোকজন এখনো, মানে তাকে তো এখনো ইয়ে করে, এই কেমন আছে হ্যান ত্যান। সাধারণ যদি হতো তাহলে কেউ 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 খোঁজ খবর করতো। মানুষ এগুলো না, এগুলো জয় করা খুব কঠিন, বুঝলেন তো। মানুষ টাকার লোভ ত্যাগ করতে পারে, নারী সঙ্গের লোভও কেউ কেউ পারে। হ্যাঁ, জনপ্রিয়তার লোক। কিন্তু এই যে যে জনপ্রিয়তার লোভটা, এটা কিন্তু সাংঘাতিক, এটা মানে লাখে একজন পারে কিনা সন্দেহ। সুতরাং আজকে তিনি, এরাও তাই খানিকটা ভিকটিম হয়েছে, হয়তো কিছু করার নেই। আজকে যার জন্য এখন কখনো সিপিএম এর কথায় নাচছেন, কখনো বিজেপির দিকে দৌড়চ্ছেন, যখন যা যা পারছেন করছেন। মানে যেখানে গেলে ক্যামেরা ফলো করবে, মিডিয়া ফলো করবে। এটা আমার ধারণা, আমি ওনাদেরকে, আমার সিম্প্যাথি থাকলে বড় কিছু, কিন্তু কথা হচ্ছে কি, ওনারা তো নিজের নিজের বুদ্ধি নিয়ে তো চলছেন না, ভালো মন্দ কোনো বিচার করছেন না। হ্যাঁ, তারা মমতা ব্যানার্জি তাদের বাড়িতে গেছিল, কত কথা, তখন তো চুপচাপ ছিলেন, তারপরে দেখা গেল মানে একেবারে সরাসরি না বললেও যথেষ্ট সরকারের প্রতি যথেষ্ট ক্ষোভ।
হ্যাঁ, মানে কিছুতেই কিছু ওনাদের সন্তুষ্ট করা যাচ্ছে না। এমনকি বহু বহু মানে উল্টোপাল্টা কথায় মানে সায়ও দিয়েছেন বলতে গেলে। এই যে 10 লাখ টাকা দিতে গেছিলেন, মুখ্যমন্ত্রী দিতে গেছে, এই কথাটা তো উনি কোনোদিন এসে প্রতিবাদ সবচেয়ে করেন। বড় কথা, বিভিন্ন সময় নানান মিথ্যা ভাষণকে নির্লিপ্ত থেকে সমর্থন হ্যাঁ, ঠিক তার তো বলা উচিত ছিল না। উনি উনি যখন নাকি ওখান থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি কিছু আপনাদেরকে টাকা দিলেন, কারণ তার আগে শুনুন, তার আগে কিন্তু এই ডাক্তাররাই, এই যে যারা আন্দোলন করছে ডাক্তাররা বলছে ওর ক্ষতিপূরণ দিতে হবে। তো মমতা ব্যানার্জিকে এটা জিজ্ঞেস করেছে, মমতা ব্যানার্জি দেখুন আমরা আইন মোতাবেক ক্ষতিপূরণ দিতে চাই, বা উনি চাইলে আমরা নিশ্চয়ই দেবো, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছেন না আমরা নেব না, যদি কখনো ভবিষ্যতে আগে আমার বিচার চাই। তখন ভালো কথা বলেছে, আগে আমার বিচার চাই, বিচার যদি আমি সন্তুষ্ট হই, তখন আমি নিয়ে যদি কিছু আহ, মানে মেয়ের নামে কোনো ভালো কাজকর্ম করার জন্য দরকার হয়, আমি তাহলে তখন বলবো, এই কথাটা বলেছে। কিন্তু তারপরে পরবর্তীকালে ব্যাপারটা ঘুরে গেল। হ্যাঁ, ঘুষ দিচ্ছে ঘুষ দিচ্ছে ঘুষ দিচ্ছে, উনি কিন্তু না, একটা উনি উনি সেই কিন্তু একটা প্রতিবাদ সময় করছেন না। মমতা ব্যানার্জি শুধু ওইটুকু অংশই দেখানো হলো, উনি হ্যাঁ, চাইলে 10 লাখ টাকা পেতে পারেন। হ্যাঁ, এর বাইরে কিন্তু পরবর্তী যে কথাগুলো হয়েছে সেগুলো আর মিডিয়া দেখালো না। কিন্তু সেই সময় যে ওনাদের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল, করলেন না। দ্বিতীয় হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছিল যখন, যে কেন আগে পোস্টমর্টম এইভাবে করা হবে, কেন হসপিটালে পোস্টমর্টম করা হবে, সেই সময় যে ডাক্তারদের সম্মতি ছিল সেটাও কিন্তু চেপে গেছিলেন, বললেন না। তার মানে এই মিথ্যাটাকে কোনো কোনো সময় ওনারা প্রশ্রয় দিয়েছে, সেটাই মানে উনি এবং সেটাই আজকে বুমেরাং হ্যাঁ, হয়েছে ওনার। উনি তো কে শত্রু কে মিত্র তো সেই মানে সেই চিনতে পারেননি, তিনি পারেননি বলে তাদেরকে সব ভেবেছেন এরা আমাদের বন্ধু, সুতরাং বন্ধুদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তো সেই বন্ধুরাই এখন যে যার নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে, হ্যাঁ, যখন নাকি পরপর এই যে আলোচনাগুলো হলো, তখন ওই ওই প্রথম লাইনটা ছিল নির্যাতিতার বিচার চাই, আর বাকি যে মানে 10 দফা না 20 দফা, আর বাকি 19 দফাই হচ্ছে ওই সমস্ত নিজেদের নিজেদের স্বার্থ সংরক্ষিত কথা, স্বার্থ মানে সম্পর্কিত কথা। হ্যাঁ, তো সেইটা আমরা আমরা দেখলাম। তারপরে যখন নাকি তাদের এইসব হয়ে গেল, ব্যাস মিটে গেল, এই সিসি ক্যামেরা পড়বে, এই হবে সেই হবে, ওই করবো সেই করবো, রেফারেল হ্যান ত্যান নানা রকম, এগুলোই তাদের দাবি। তখন আর তো আর ওইটা তো ওই ওপরে ওই হেডলাইনের মতো, হ্যাঁ, নির্যাতিতার বিচার চাই। এখন নির্যাতিতার বিচার দেখছি আর কিছুই হচ্ছে না। হ্যাঁ, এখন সিবিআইও খারাপ হয়ে গেল। এখন 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 সেটিং এর তত্ত্ব। আমি আমি এখন প্রশ্ন করব ছাত্র নেতাদের, যে তোমরা যে গিয়ে ওই যে ইয়েকে গিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে গিয়ে ওই যে শিরদাঁড়া দিয়ে এলে, স্বাস্থ্য ভবনে গিয়ে ব্রেন দিয়ে এলে, হ্যাঁ, এবার যাও না সিবিআই কে দাও না গিয়ে, ওদের হিম্মতটা দেখি। এখন তো তোমাদের সিবিআই এর উপর তো মোহভঙ্গ হয়ে গেছে, দেওয়ার ক্ষমতা হবে, হিম্মত হবে? সিবিআই তোমাদের পিছনে সুতো বার করে দেবে। সুতরাং এই এরা না, এই সমস্ত সুবিধাবাদী ধান্দাবাজ, এরা এরা আন্দোলন করলে এর পরিণতি এরকমই হবে। মাঝখান থেকে মেয়েটির বাবা, নির্যাতিতের বাবা মা ডিপ্রাইভ হলো, বোঝাই যাচ্ছে যে এই পুরো বিষয়টা এখন তদন্তের নামে বিষবাও জলে চলে গেল, যেখানে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে দুর্নীতি, কোনোটাই আগামী দিনে প্রমাণ হবে কিনা এটা একটা বড়সড় প্রশ্ন। দেখুন, সত্য যেটা সেটাকে মানতে হবে। আমি যদি ভাবি যে আসল ঘটনাটা কি, এখন তো মোটামুটি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই সঞ্জয় রায় বলে ছেলেটা, এটা একটা মানে কি বলে একটা মেন্টাল পেশেন্ট এবং মানে ক্রিমিনাল, মেন্টাল পেশেন্ট এবং ক্রিমিনাল ঘটনাচক্রে এই মেয়েটি তার শিকার হয়েছে। কিন্তু এখন এটার পিছনে, হ্যাঁ, এটার পিছনে সঞ্জীব ঘোষ আছে, সঞ্জীব ঘোষের দুর্নীতি সব ওই মেয়েটি জেনে গেছে। হ্যাঁ, তারাও সুপারি দিয়ে অনেক লোককে দিয়ে খুন করিয়ে ওকে ওকে ফাঁসাচ্ছে, ও দাবার ভরে ও আসলে দোষ করেনি। এই যে গল্প, এই গল্পটা তো ওর মা বাবাও বিশ্বাস করছে, এবং তার ফলে তিনি যদি মনে করেন যে এখন মমতা ব্যানার্জিকে ধরে সিবিআই ফাঁসি দেবে, বা সঞ্জীব ঘোষকে ধরে ফাঁসি দেবে, সেগুলো তো বাস্তবের সঙ্গে যদি না মেলে। সিবিআই তো কম চেষ্টা করছে না, প্রচুর চেষ্টা করছে, চেষ্টা করে তো কিছুই পেল না। আজকে কি হলো, আজকে এই যে প্রমাণ লোপাট প্রমাণ লোপাট প্রমাণ লোপাট, আজকে প্রমাণ, আজকে মানে সঞ্জীব ঘোষকে পর্যন্ত জামিন দিয়ে দিল। তার মানে কি ওই ওই ওদের যে দুর্নীতি, সঞ্জীব ঘোষের টালা থানার এগেনস্টে তো আর দুর্নীতির ব্যাপার মামলা নেই। ছিল।
প্রমাণ লোপাটের অভিযোগটা আছে, তো ছেড়ে দিয়েছে। তার মানে কি ওই যে ওইটার যে দুর্নীতির তদন্ত এখনো শুরু করেছে কিনা সিবিআই, আমি সেটাই বুঝতে পারছি না। ওটা হয়তো শুরুই করেন না, তাহলে তো জামিন পেত না। হ্যাঁ, না কি আবার একটা নতুন করে গন্ডগোল পাকাবার জন্য এদেরকে ছেড়ে দিল, সেটাও আমরা জানি না। হ্যাঁ, এখন এই যে এদের ছাড়া পাওয়ার পরই আবার এরা সব চেগে উঠেছে, আমরা রাস্তায় নামবো, আমরা এই করব সেই করবো, আবার একটা মানে ক্যাচাল বাঁধানোর একটা ইয়ে। হ্যাঁ, তো এইগুলো সেটা এইসব করে কিছু হবে না। মানুষ, শুনুন, মানুষ কিন্তু বোকা নয়। হ্যাঁ, মানুষ সব বোঝে। মানুষ এটা বুঝে নিয়েছে। মানুষ মনে করেছিল ওই সময় প্রতিবাদ করা দরকার, কারণ এটা একটা দারুণ একটা মানে অত্যন্ত খারাপ একটা ঘটনা ঘটেছিল। এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয় তাহলে পরে মানে প্রশাসনেরও তো নিশ্চয়ই গাফিলতি আছে, কারণ এটা একটা এরকম একটা হাসপাতালে, সরকারি হাসপাতালের মধ্যে এরকম একটা ক্রাইম ঢুকেছে। এবং এই যে সঞ্জয় রায়, হ্যাঁ, এই সন্দীপ ঘোষ তাকে সুপারি দিক আর না দিক, সুপারি তো দেয়নি এটা এখন বোঝা যাচ্ছে, কিন্তু ওর যে এই যে হাসপাতালে ঢোকার একটা অ্যাক্সেস, সেটা কিভাবে, না কি একটা রুগী কল্যাণ সমিতি নাকি পুলিশের কিছু কিছু লোক, পুলিশের ওয়েলফেয়ার একটা হ্যাঁ, ওয়েলফেয়ার বডির একটা কি যেন সদস্য ফদস্য আছে ওর জন্য, যার জন্য ও দেখা সাক্ষাৎ করতে যায়, তাদের সবসময় গড়াবে, মুখ চেনা, ওর সমস্ত জায়গায় অ্যাক্সেস আছে। তো এটা তো এটা আমি বলবো না যে সন্দীপ ঘোষ ও এরকম একটা মার্ডার করবে, এরকম একটা মানে রেপ কেসে মার্ডার করবে, এটা যে সন্দীপ ঘোষ যে জেনে ওকে এন্ট্রি দিয়েছে, হ্যাঁ, সেটা তো মানুষকে বোঝা যায় না। মানুষের তো আর ও তো রেগুলার নেশা ভাঙ করতো, নেশা ভাঙ করলে মানুষের তো চরিত্র বা তার ইয়ে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং এইটা সন্দীপ ঘোষের ক্ষেত্রে দুর্নীতি কি আছে না আছে, অবশ্যই সন্দীপ ঘোষের এত কথা যখন বলছে, হ্যাঁ, নিশ্চয়ই দুর্নীতি আছে সন্দীপ ঘোষ, আমিও বিশ্বাস করি। দুর্নীতি আছে বললাম না, প্রমাণ করতে হবে, হ্যাঁ, তথ্য প্রমাণ কথা হচ্ছে সেটা কি, সেটাও তো ঠিক মতো তদন্তটা হচ্ছে না। কেউ তো বলছে না সন্দীপ ঘোষকে বাঁচিয়ে দাও, সন্দীপ ঘোষকে মিথ্যা ফাঁসিয়েছে, কেউ বলছে? সন্দীপ ঘোষকে মিথ্যা ফাঁসিয়েছে কেউ বলছে না। সুতরাং সিবিআই এখন তদন্ত করতেই পারে। হ্যাঁ, এখন তো তোমাদের যা যা তদন্ত ইয়ে আছে, আরেক ভদ্রলোক কে নাকি, সে নাকি আগে নাকি অনেক কিছু দিয়েছিল, তো সেগুলো এখন তদন্ত করতে আপত্তি কোথায় আছে? সেগুলো এখন সিবিআই বলছে যে আগামী দিনে কিন্তু তদন্তের প্রমাণ লোপাটের গল্পটা যে একটা বেকার গল্প, সেইটা এখন প্রমাণ হয়ে গেল এদের দুজনের মানে চার্জশিট দিতে পারলো না বলে। চার্জশিট তুমি তো অনন্তকাল ধরে আটকে রাখতে পারো না, ইডি পারে। যেমন এই পার্থ চ্যাটার্জিকে যদিও এখন দিল শেষ শেষ পর্যন্ত, কিন্তু পার্থ চ্যাটার্জিকে ইডি ধরেছিল। সিবিআই এর অত ক্ষমতা নেই যে মানে একবারে বছরের পর বছর আটকে রেখে দেবে। হ্যাঁ, তো ইডি এইগুলো আর, তো মানে তো এখন কথা হচ্ছে যে সন্দীপ ঘোষের ব্যাপারটা তদন্ত হবে কি হবে না আমরা জানি না। হ্যাঁ, এইটার তদন্ত হওয়া নিয়ে যদি কেউ আন্দোলন করে, সেই আন্দোলনে আমরাও সমর্থন করবো, সবাই মানুষ সমর্থন করবে, দুর্নীতি বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ হয়। কিন্তু প্রমাণ লোপাট যেটা ঘটে, ঘটনাই হয়তো সেইভাবে ঘটেনি। হ্যাঁ, যে প্রমাণ লোপাটের যদি হতো তাহলে 90 দিনের মধ্যে নিশ্চিত, যখন নাকি সঞ্জয়ের বিরুদ্ধে ঠিক চার্জশিটটা দিতে পেরেছে তো সময় মতো, তা এখানেও দিতে দিতে পারা উচিত ছিল, কিন্তু দিতে পারেনি। তার ফলে কি হলো, মানে বিষয়টা যেটা হচ্ছে, তাদেরকে যদি জামিনে ছাড়তে যদি হলো। একটু তলিয়ে দেখেন, কোনো একটা পক্ষকে বাঁচাতে গিয়েই চার্জশিটটা কি দেওয়া গেল না, এইটা প্রমাণ হচ্ছে না। যেখানে 4জন ডাক্তার তারা সেমিনার হল ভাঙার জন্য তারা সই করেছিলেন, যারা পোস্টমর্টেম রিপোর্ট ঠিক আছে বলে সই করেছিলেন। অ্যাকচুয়ালি তথ্য প্রমাণ লোপাটের যদি প্রশ্ন ওঠে, তাহলে এদেরকেও তো সিবিআই এর কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। একদম তাই, একদম তাই, এগুলো কিন্তু কথা হচ্ছে সিবিআই এর পলিটিক্যাল ইয়ে পারপাসটা সাফ করবে না তাতে, না? এবং এদের বাঁচিয়ে করতে গিয়েই হয়তো চার্জশিট দিতে দেরি হচ্ছে। সেটাই ঘটনা। এবং কিছু পায়নি হয়তো, যদি কিছু পেত, কিছু যদি পেত, তাহলে অন্তত একটা চার্জশিট দিয়ে সাপ্লিমেন্টারির জন্য একটা সময় নিতে পারত। একদম। হ্যাঁ, যেটা এই যেখানে এক্ষেত্রে বলেছিল, যার জন্য ওরা বলে না, হ্যাঁ, এখনো তো সিবিআই বলেনি যে আর কেউ নেই, তারা বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা দেব, আমরা খুঁজছি, আরো তদন্ত করে দেখছি সঞ্জয় রায় ছাড়া কেউ আছে কিনা। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও তাই হতো, করতে পারতো, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারতো, অন্তত একটা যদি সলিড প্রমাণ থাকতো। সেই প্রমাণ নেই বলে চার্জশিটও হয়তো দিতে পারলো না। হ্যাঁ, আর সিবিআই এর সঙ্গে সেটিং, এইসব গল্প আর চলে না।
হ্যাঁ, লোকে লোকে এত বোকা নয়। হ্যাঁ, লোকে পলিটিক্স এর কে কোথায় কে কি করছে না করছে সবাই সব সব জানে। মানুষকে এত বোকা ভাবার কোনো হ্যাঁ, কারণ নেই। আজকে এখানে যেহেতু সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা তৃণমূলের বিরুদ্ধে পলিটিক্যালি, তাই এরা না, আমি এই সেটিং এর কথাই বলছি। হ্যাঁ, মোদি তো আর বলবে না যে তোমার সেটিং এর যে আমার সঙ্গে সেটিং, কিন্তু এরা এই দু দল বলে, কংগ্রেসও বলে আবার সিপিএমও বলে। আবার আপনি দেখুন কেরলের ক্ষেত্রে, কেরলে তো আর তৃণমূল নেই, সেখানে সিপিএম কংগ্রেস রাইভাল, পলিটিক্যালি রাইভাল। সেখানে সিপিএম বলছে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, হ্যাঁ সেটিং আছে, আবার কংগ্রেসও বলছে সিপিএম এর সঙ্গে সেটিং আছে। তো এটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু, এটাই এগুলো এটার সাথে এটা জড়ালে তো চলবে না, রাজনীতি এবং 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 এগুলো কেউ বিশ্বাসও করে না। কার সেটিং আছে না আছে সেটা তো মানে বোঝা যায়, তাই না? প্লিজ একটু থামিয়ে আপনাকে বলবো যে এই আরজিকরই ফিরে আসি আলোচনাটা। আরজিকরের পুরো বিষয়টা একটু তলিয়ে দেখলে কি মনে হয় না যে পুরো ষড়যন্ত্রের পিছনে সিপিএম এর একটা হাত ছিল, যারা 14ই আগস্ট রাত্রিবেলা আরজিকর ভাঙচুর করলো তথ্য প্রমাণ লোপাট করার জন্য, এবং সেই অভিযোগে যারা গ্রেপ্তার হলো তারা যখন জামিন পেল তখন সেই সিপিএম এর মীনাক্ষী মুখার্জি তাদের গলায় মালা দিয়ে তাদের, তাহলে আমরা কি ধরবো এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এখানে পুরো ঘটনাটা এই সঞ্জয় রায়ের কে দিয়ে হত্যা করা থেকে শুরু করে পুরো বিষয়টার মধ্যে কি সিপিএম এর কোনো হাত আছে? বিরাট হাত আছে। এখন কথা হচ্ছে যে তাই বলে তো আমি এটা বলতে পারবো না যে সিপিএম লোক পাঠিয়ে ওই ঘটনাটা ঘটিয়েছে বা সঞ্জয় রায়কে ফুসলে ফাসলে করিয়েছে, এটা তো বলা যাবে না। কিন্তু ওরা সুযোগ নিয়েছে। ঘটনাটা ঘটে যাওয়ার পর আপনার মনে আছে নিশ্চয়ই, যেদিন নাকি 9ই আগস্ট এই ঘটনাটা ঘটে, হ্যাঁ, আর সেই দিনই ছিল বুদ্ধবাবুর মানে শেষ যাত্রাটা আর কি, ওই যে ওরা বডি নিয়ে এনআরএফে গিয়ে বডি দিল, দান করলো। তো ওদের তো সিপিএম এর পুরো একেবারে গ্রুপ মানে ছাত্র যুব হ্যান ওদের সমর্থকরা সব তো ওই এনআরএফ হাসপাতালে ছিল। সেই সময় খবরটা ফ্ল্যাশ হয়। হ্যাঁ, এটা তো সকাল থেকে ঘটনাটা ঘটছে কিন্তু অতটা ফ্ল্যাশ হয়নি, এই বিকেল বেলার দিকে ব্যাপারটা ফ্ল্যাশ হয়। তারপরেই ও তো ওইখান থেকে একদম রেডিমেড, মানে নইলে অন্য সময় কি হয়, অন্য সময় একটা ঘটনা ঘটলো, মীনাক্ষী একে ফোন করছে তাকে ফোন করছে, এই ওখান থেকে তুই 200 লোক আনো, ওখান থেকে 200 লোক আনো, সবাইকে ফোন টোন করতে হয়, লোক জোগাড় করতে হয়, তাদের তো 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার সময় চলে যায়। এখানে তো রেডিমেড সব সব এই খবর হয়ে গেছে, হুর করে কমিয়ে চলে হাজার হাজার সব সব চলে এলো এখানে আরজি করে, গাড়ি ফাড়ি নিয়ে হ্যান নিয়ে তা নিয়ে। তো সেই থেকে ওরা শুরু করলো, প্রথম দিনে ঢুকতে গেছিল ওখানে কিন্তু ওদেরকে তো প্রথমে ঢুকতে দেয়নি, এই মানে ছাত্র আন্দোলনে ওরা বলে কোনো রাজনীতি এখানে হবে না, তখন ওরা গিয়ে বাইরে বসলো। হ্যাঁ, কিন্তু ওদের ভেতরে ভেতরে কিন্তু যেহেতু এর মধ্যে একটা নকশাল টকশালও ছিল, হ্যাঁ, পরবর্তীকালে ওরা বুঝেছে যে আমাদের নিজেদের এক হয়ে না লড়লে সরকারের বিরুদ্ধে হতে হবে, তখন আবার আস্তে আস্তে প্যাঁচা পড়লো পরবর্তীকালে। কিন্তু ওদের প্রথম দিকে ওরা কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছিল না, হ্যাঁ, আমরা আমাদের সবাই তখন ভাবে আমরাই সব, হ্যাঁ। তো প্রথম দিকে ঢুকতে দেয়নি, কিন্তু 14 তারিখে ওই সুযোগটা নিয়ে ওরা ওই যে ভাঙচুরটা করলো। কারণ সমস্ত পুলিশ ফোর্স, এই যে প্রথমে কথা ছিল 3টে জায়গায় হবে, পরে দেখা গেল 300 সাড়ে 300 জায়গায় ব্যাপারটা ছড়িয়ে গেছে, সমস্ত জায়গায় তো লোকাল পুলিশ তো ওইখানেই ডিপ্লয়েড হয়ে গেছে, যে মানে যাতে শান্তিপূর্ণ হবে, ওখানে কোনো গন্ডগোল না হয়, এই হয় সেই হয় হ্যান ত্যান। তো সেখানে ছিল, এখানে আরজি করে তখন মাত্র বোধহয় 200-400 পুলিশ ছিল। তো ওরা তো মানে এমনিই তো বলে দিয়েছে কোনো গুলিমুলি চালানো লাঠিচার্জ ফাড়িয়ে করবে হবে না। তো ওখানে 200-400 পুলিশ ছিল। প্রথমে ওরা গেটটা বন্ধ করে ওদের ঢোকা আটকাবার চেষ্টা করেছে, পারেনি। 200-400 পুলিশ কি করবে, তারপর তো পুলিশ তো ভয়ের চোটে পালিয়ে গিয়ে এর বাথরুমে ঢুকছে, তার বাথরুমে ঢুকছে, পরে তো আমরা এগুলো সব দেখলাম, নার্স ফার্সরাও বললো। সেই দিন ওই সুযোগটা নিয়েছে সিপিএম, এবং এই যে ভাঙচুরটা, হ্যাঁ, আমরা তো পুরো ভিডিওতে দেখলাম যে ফ্ল্যাগ নিয়ে সব হুড় করে ঢুকে গেল, ভেঙে তখন নাকি সরিয়ে দিল ওই ব্যারিকেড, তারপর তো হুড়ুর করে সব ঢুকে গেল। ঢুকে গিয়ে
সিপিএম এর লোকরা তাহলে কি করলো? বসে বসে ভাঙচুরটা দেখলো? তাদের ভূমিকাটা কি ছিল? এবং ওদেরও রাগ ছিল বলেই এই যে এখানে, এই যে যেখানে ছাত্ররা যেখানে বসেছিল না, অনশন মানে অবস্থান করছিল, এই জায়গাগুলো সমস্ত ভাঙচুর করেছে না ওরা? এগুলো তো ভিডিওতে দেখেছেন তো, সমস্ত ভাঙচুর করেছে। এই যে প্রথম দিকে ওদের যে আটকে ছিল, এটাও কিন্তু একটা বড় কারণ। হ্যাঁ, মানে পরবর্তীকালে গতি প্রকৃতি কি হবে সব তো জানে না, তখন একটা রাগ ছিল, আমাদের ঢুকতে দেবে না। ব্যাপারটা হচ্ছে 14 তারিখ রাত্রে আরজিকর ভাঙচুরের ঘটনায় যে সিপিএম প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, সে তো যারা গ্রেপ্তার হয়েছিল যখন জামিন পেল তাদের যখন ফুলমালা দিয়ে বরণ করা হলো, তখন সে তো পরিষ্কার হয়ে প্রমাণ গেল। হয়ে গেল। তারা তো প্রথমে চেষ্টা করেছিল, তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল যে তৃণমূল এগুলো করেছে। হ্যাঁ। তৃণমূল মানে কেন করতে যাবে এইসব? তৃণমূলে তখন হাত পুড়ে গেছে, এই কেসটাতে তৃণমূলের হাত পুড়ে গেছে না। তৃণমূল আবার এইসব গিয়ে ফালতু ঝামেলা করতে যাবে? আর তৃণমূলের মধ্যে অত সেন্ট্রালাইজ দিয়ে নেই যে ওই রকম চলবে আর ইয়ে করবে। কে কে দায় নিয়ে কে করতে যাবে? কেউ করতে যাবে না। পরে এটা প্রমাণ হয়ে গেল। তথ্য প্রমাণ লোপাটের যদি বিষয়টা আসে তাহলে 14 তারিখ আরেকটা কথা বলে রাত্রে দিই, আপনার কলতান দাশগুপ্তের কথা মনে আছে? হুম, হ্যাঁ, যে ভিডিওটা অডিওটা যে অডিওটা এলো, সেখানে কলতান কি বলছে, যে যাকে মানে গন্ডগোল করা পাঠানো হচ্ছে সে বলছে এতগুলো লোক, আমরা জানেন তো মদ খাইয়ে পাঠাতে হয়। হ্যাঁ, মানে কি করতে কি করে ফেলবে, আমার ভয় লাগছে, হ্যান ত্যান। বলে না না, ভয় লাগে, তোমাকে তো মেরে ফেলতে বলছি না। সে কলতান বলছে তোমাকে তো মেরে ফেলতে বলছি না, তোমাকে যখন বলেছে। এখন সেই যে ক্যাপ্টেন কে, সে মীনাক্ষী না ক্যাপ্টেন সেলিম, সে তো বোঝা যাচ্ছে না, সেটা তো আর ফেসলা হলো না। ক্যাপ্টেন কে? এই ওখানে যে কথাটা আছে, ক্যাপ্টেন যখন বলেছে করো কাজটা করো, তোমাকে তো কাউকে মেরে ফেলতে বলছি না, গন্ডগোল করো যাতে তৃণমূলের ঘাড়ে দোষটা পড়ে। হ্যাঁ, এই যে ওদের মোটিভ, গন্ডগোল করো তৃণমূলের ঘাড়ে দোষ চাপাও, এটা তো কলতানের ইয়েতে অডিওতে একবারে পরিষ্কার। কলতান এখন আছে ইয়েতে, মানে জামিনে ছাড়া পেয়ে আছে, কেস কিন্তু ওঠেনি এখনো। হ্যাঁ, সব কিন্তু হাতে আছে। দেখতে গেলে তো এদেরকে গ্রেপ্তার না করলে যে এই যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ লোপাটের যে বিষয়টা, সেই তদন্ত তো কোনোদিনই ফুলফিল হবে না, যেমন সে এখন আমরা কি বলবো, এই প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, তবে আমি একটা জিনিস দেখেছি, মমতা ব্যানার্জি না ওই মানে মানে হঠাৎ হঠাৎ রেগে যায় ঠিকই, রেগে হয়তো তার কিছু বহিঃপ্রকাশ ঘটে। কোথাও কোথাও অত্যধিক স্নেহশীল, অত্যধিক মানে ও রাগ পুষে রাখে না। মানে এটা 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 তো প্রশাসন এবং দলের এখন দেখুন, আমি না এই ব্যাপারে মমতা ব্যানার্জি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, হ্যাঁ, সেখানে আমি তাকে কিছু ভুল হতে পারে, এখন সেই বিচারের ক্ষমতা আমার নেই। সেই বিচারের ক্ষমতা আমি বলতে পারবো না যে এটা এত নরম হয়ে তিনি খুব ভুল করেছেন। তিনি তো সামলে দিলেন এত বড় একটা, মানে এত বড় আন্দোলন। আমি বলছি ধৈর্য যদি ধরে। যদি আইন কেউ লঙ্ঘন করে, কেউ যদি কোনো বড় কনস্পিরেসির সাথে যুক্ত থাকে এবং বিভিন্ন সময় যদি বোঝা যায় যে হ্যাঁ এরা কনস্পিরেটর এরা ছিল, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কেন ব্যবস্থা নেওয়া হবে না? কোন রাজনৈতিক স্বার্থে তাদের ছেড়ে রাখা হচ্ছে? এখন দেখুন, এর থেকেও তো বড় আপনি অভিযোগ করতে পারেন যে এই যে 34 বছর ধরে এত মারদাঙ্গা হয়েছে, মমতা ব্যানার্জি যদি চাইতো যে সত্যি করে এদেরকে ধরে একে ফাঁসাবো তাকে ফাঁসাবো ওকে ফাঁসাবো, মমতা ব্যানার্জি ওইসব ভাবেই না। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওইভাবে ভাবে না। আমি যেটুকু, যে আমি তাকে যা স্টাডি করে আমার নিজের বিচার বুদ্ধি দিয়ে যা বুঝি, মমতা ব্যানার্জি ওইভাবে ভাবে না। মমতা ব্যানার্জি যে আমি যে মানে আমি সোজাসুজি পলিটিক্যাল লড়ে নেব। এই যে সিপিএম 34 বছর ধরে ক্ষমতায় আছে, কিভাবে কিভাবে ভোট, এখন তো এই যে সিপিএম এর যে কায়দাগুলো, ধরুন একটা জায়গা থেকে মানে একটা জায়গায় 1000 ভোটার আছে, সেখানে হয়তো 100-150 ভোটার কি 200 ভোটার আপনার এদিক ওদিক চলে যায় তো। হ্যাঁ, ওরা কি করতো, ওইখানেও তুলছে নাম, এখানেও তুলছে না, এখানেও আছে ভোটার, ওখানেও ভোট দিয়ে আসছে, এখানে এসে আবার ভোট দিচ্ছে। তারপরে এদের 100 বাদ দিয়ে দিল, নতুন 100 ঢুকিয়ে দিল। এই নানা রকম ভাবে এরা এই ম্যানিপুলেশনটা করতো। হ্যাঁ, এখন তৃণমূল এগুলো করার মতো ক্ষমতা নেই, কারণ সেই সাংগঠনিক ইয়ে নেই। হ্যাঁ, অত কন্ট্রোল নেই কারোর উপর। সেই জন্য এই জন্য মমতা ব্যানার্জি জানে যে আমি ওইভাবে ভোটে জিততে পারবো না সিপিএম এর মতো করে। সুতরাং আমাকে যেটা করতে হবে, আজকে এই লক্ষ্মীর ভান্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, আজকে মানুষের উপকার করে ওর ওর হিসেবটা থাকি। হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডার কত লোক পাচ্ছে,
হ্যাঁ, এই 2 কোটি লোক পাচ্ছে, তার মানে 2 কোটি লোকের মধ্যে অন্তত 1 কোটি লোক আমাকে ভোট দেবে। এরকম ভাবে ও বিভিন্ন ইয়েগুলো ইস্যু নিয়ে এনে ক্যালকুলেশন করে, সেই রকম ভাবে লোকে উপকার পাচ্ছে, ভোটে জিতছে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে। দীর্ঘক্ষণ ধরে আমরা মাননীয় কল্যাণ সেনগুপ্তর পর্যালোচনা শুনলাম। অভয়াকাণ্ড, আরজি করের অভয়াকাণ্ড থেকে শুরু করে পুরো বিষয়টা নিয়েই আলোচনা হলো। আশা করি এই ধরনের আলোচনা আগামী দিনেও আপনাদের সামনে রাখতে পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।